ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। আমরা মনে করি আমরা কোথাও এখন নিরাপদ নই। আমার নিরাপত্তা চাই, তুমি আমার নিরাপত্তা আগে দাও। একটি ছোট শিশু বাচ্চাও নিরাপদ নয়। আমরা কি এমন রাষ্ট্র চেয়েছিলাম? এতগুলো ঘটার পরেও কেন প্রশাসনের টনক নড়ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই। জামিন পাবে না ধর্ষণে অভিযুক্ত, 15 দিনে তদন্ত আর 90 দিনে শেষ করতে হবে বিচার। সহিংসতা রোধে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন। 90 দিনের মধ্যে বিচার করতে হবে, তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এনআইডি সেবা স্থানান্তর হলে ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। সরকারকে কমিশনের চিঠি, নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি কাল। আওয়ামী লীগ আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে মন্ত্রণালয়ের কমিটি, 3 জনকে শোকজ। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক রাষ্ট্রদূতের। এবার সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 102 কোটি টাকার শেয়ার জব্দ, 950 বিঘা জমি ক্রয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্য বন্ধের নির্দেশ উপদেষ্টার। টিকিট কালোবাজারি করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি, অংশীজনদের সঙ্গে বৈঠক। মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে লাঠি হাতে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বুয়েট আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছেন এই বিক্ষোভ। কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছেন তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিক্ষুব্ধদের। লাঠি হাতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ ব্যানারে মাগুরার শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাস সহ নীলক্ষেত, কাটাবন ও শাহবাগ ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 11 মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। এদিকে সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে। পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই সমস্ত অপরাধীদেরকে, ধর্ষকদেরকে যথাসময়ে যথোপযুক্ত বিচারের মুখোমুখি করা প্রয়োজন। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রাষ্ট্রবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, রসায়ন বিভাগ এবং হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা কোথাও এখন নিরাপদ নই, ইভেন আমাদের বাসায়ও আমরা নিরাপদ নই। শিশুরাও পর্যন্ত ছাড় পাচ্ছে না। এমন তো অবস্থায় সরকার কোনো দৃষ্টান্তমূলক স্টেপ নেয়নি। এর আগে অপরাজয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মব তৈরি করা চলবে না এবং ইসলামের নাম দিয়ে একজন নারীর উপরে বা একজন সাধারণ মানুষের উপরে এটা ওটা চাপিয়ে দেওয়া চলবে না। আমরা তো সম্ভব করে দেখিয়েছি, দেখাইনি 5 আগস্ট। তাহলে আবার কেন আমরা এগুলি এই সোসাইটিতে ঘটতে দেখছি? স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। এদিকে ধর্ষণের প্রতিবাদে রাজধানীর নতুন বাজার ও মিরপুরে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার নিরাপত্তা চাই, তুমি আমার নিরাপত্তা আগে দাও। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ফের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে শাহবাগে আছেন আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যালো, প্রতিবাদ
উত্তাল পরিবেশ তৈরি হয়েছে, বিক্ষোভে উত্তাল সারা দেশ। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আমরা দেখছি বিক্ষোভে উত্তাল একটি পরিস্থিতি তৈরি হয়েছে। হাজারো শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে এবং তাদের একটি দাবি, সেটি হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা মৃত্যুদণ্ড কার্যকর করা। এবং সেই দাবিতে আমরা দেখছি বিগত কয়েকদিন ধরেই সারা দেশে বিক্ষোভ চলছে এবং গতকাল মধ্যরাতেও শিক্ষার্থীরা হঠাৎ করেই কিন্তু একটি বিশাল বিক্ষোভ বের করে এবং সেখান থেকে আজকের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। সন্ধ্যা 7:30 থেকে এই কর্মসূচি চলছে। প্রথমে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করে, পরবর্তীতে সেখান থেকে মশাল মিছিল নিয়ে আশপাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যতগুলো সড়ক আছে সেই সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ পর্যন্ত এবং শাহবাগ থেকে এই মুহূর্তে টিএসসি অভিমুখে তারা কিন্তু সেই মশাল মিছিল নিয়ে তারা টিএসসির দিকে অগ্রসর হচ্ছে এবং এই বিক্ষোভে আমরা দেখছি যে হাজারো ছাত্র নয়, পাশাপাশি অন্যান্য ধর্ষণের ঘটনা সেগুলো কেন সুষ্ঠু বিচার করা হয় সেই দাবি কিন্তু তারা বারবার জানিয়ে আসছেন এবং এই বিক্ষোভ থেকে তারা আরেকটি বার্তা দিচ্ছেন। তারা বলছেন যে দেশের চলমান যে আইন শৃঙ্খলার অবনতি, সেই অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে দাবিও কিন্তু তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে বিশেষ করে এই বিক্ষোভে যারা অংশ নিয়েছেন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও কিন্তু তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে বিশেষ করে এই বিক্ষোভে যারা অংশ নিয়েছেন, 24-এর গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা ছিলেন তারা কিন্তু সেই সমাবেশে অংশ নিয়েছেন এবং এই সমাবেশে থেকে তারা একটি বার্তায় বারবারই তারা বলছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান, যেটি দৃষ্টান্তমূলক একটি শাস্তির বিধান, মৃত্যুদণ্ড অথবা ফাঁসির কার্যকর করতে তারা বলছেন, যাতে করে শিশু আসিয়া সহ অন্যান্য ধর্ষকরা যেন পার পেয়ে না যায় এবং সুষ্ঠু বিচার যদি হয়, যথাযথ বিচার যদি হয় সেক্ষেত্রে ধর্ষণের মতো এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে বিক্ষোভ থেকে কিন্তু ছাত্র জনতা জানাচ্ছেন। এই ছিল রাজধানীর টিএসসি এলাকা থেকে বিক্ষোভের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে ঢাকার বাইরেও প্রতিবাদে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এ সময় বিক্ষুব্ধরা। দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আদালতের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। ধর্ষণ নিপীড়নের ঘটনায় উত্তাল দেশ। রোববার সকালে মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণের সামনে শেষ হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। ধর্ষণে জড়িতদের বিচারে 3 দিনের আলটিমেটাম দেন তারা। পাশাপাশি ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বিগত বছর পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষণের উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। মাগুরা শহরে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে বাকি 63 জেলায় দৃষ্টান্ত হয়ে থাকে। শুধু মাগুরা নয়, জেলায় জেলায় স্লোগানে জানানো হয় প্রতিবাদ। রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একটি ছোট শিশু বাচ্চাও নিরাপদ নয়। আমরা কি এমন রাষ্ট্রে চেয়েছিলাম? সরকার পরিবর্তন হচ্ছে, বিভিন্ন আমল আসছে, কিন্তু নারীরা সে একইভাবে বঞ্চিত হচ্ছে। এতগুলো ঘটার পরেও কেন প্রশাসনের টনক নড়ছে না? কেন তারা এখনো নিশ্চুপ? আমরা এর জবাব চাই। শুধু মিছিল, সভা কিংবা মানববন্ধনে সীমাবদ্ধ ছিল না কর্মসূচি। অবরোধ করা হয় বেশ কয়েকটি মহাসড়কও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কাজের খোঁজে চাঁদপুর থেকে ঢাকা এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন অন্তঃসত্ত্বা এক নারী। দক্ষিণ কেরানীগঞ্জের এই ঘটনায় অভিযুক্ত 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতেও চলছে অভিযান।
পুলিশ জানিয়েছে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে পরিত্যক্ত বাসায় নিয়ে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। বিবাহ বিচ্ছেদের পর 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের খোঁজে চাঁদপুর থেকে ঢাকায় আসেন এক নারী, শিকার হন সংঘবদ্ধ ধর্ষণের। শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় পৌঁছান ওই নারী। তাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন অটোরিকশা চালক আশরাফ। পরে পরিত্যক্ত বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করে আশরাফ, জিৎ সহ কয়েকজন। রাতেই নির্যাতিত নারীকে উদ্ধার করে মামলা নেয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রোববার ভোরে ধরা পড়ে 2 আসামি আশরাফ ও জিৎ। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই 4 দিন করে রিমান্ড দেন আদালত। রাত্রে থাকার ব্যবস্থা করবে এবং খাওয়ার ব্যবস্থা করবে মর্মে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঋষিপাড়া বুড়ির বাড়িতে একটা পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আরও 2 জন লোক নিয়ে আসে, তারা পালাক্রমে ধর্ষণ করে। মামলার সূত্রধরে 2 জন আসামিকে, ধর্ষণকারীদের মধ্য থেকে 2 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়ে পাঠাই। তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ভিকটিম। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবে না। 15 দিনে মামলার হবে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে বলে জানালেন আইন উপদেষ্টা। নারী সহিংসতা প্রতিরোধে শীঘ্রই আইন সংশোধন হবে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলেই করা হবে গ্রেফতার। আর আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শীঘ্রই জরুরি হটলাইন নম্বর চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সর্বোচ্চ সাজার দাবিতে চলছে প্রতিবাদ কর্মসূচি। এ অবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার। দেশের সব ঘটনাই সরকারের নজরদারিতে আছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অপরাধের তথ্য প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবেন না। 15 দিনে মামলার তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গঠন করা হবে বিশেষ সেল। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। যে কোনো মূল্যে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রকাশ করা হবে টেলিকম খাতে 15 বছরের অনিয়মের শ্বেতপত্র। আওয়ামী লীগের আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে 4 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। বিগত সরকারের আমলে
সুবিধাভোগী বিচারকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে এই কমিটি। এছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব যাচাই বাছাই করছে এই কমিটি। এর মধ্যে আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম এবং সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে শোকজ করেছে মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে 15 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি সহ এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এদিন গুমের অভিযোগ জমা দিয়েছেন সাবেক এক রাষ্ট্রদূত। রোববার মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে। তদন্ত শেষ না হওয়ায় আরও 2 মাস সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি এবং এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আদালত 2টি আবেদনই মঞ্জুর করেন। 2 জনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। ওসি মুজিবুর রহমানকে 16ই মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18ই মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় আরও 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শেখ হাসিনা সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা ও ভারত বিরোধিতার কারণে 16 মাস তাকে আয়নাঘরে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আয়নাঘর কি আসলে জানতে চান? তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। গুমের সঙ্গে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি করেছেন সাবেক এই কূটনীতিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এনআইডি কার্যক্রম নিজেদের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে এই সংক্রান্ত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এনআইডি কার্যক্রম স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেওয়ার আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সরকারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনআইডি কার্যক্রম স্থানান্তর করলে সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে ইসির, সমস্যা তৈরি হবে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন আয়োজনেও। এদিকে নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করে কাল গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। আলোচিত 2 ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এদিন 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 102 কোটি টাকার শেয়ার জব্দ, 950 বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পতিত স্বৈরাচার সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ীদের অবৈধ সম্পদের খোঁজে বেশ জোরেশোরেই অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। 11 টাস্কফোর্স গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চলছে দফায় দফায় বৈঠক। এরই ধারাবাহিকতায় এস আলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে 39টি জমির দলিলে জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা, দেশে এগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে। একইভাবে মানি লন্ডারিং এর মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে প্রায় 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। এদিন মামলা হয়েছে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমানের বিরুদ্ধেও।
সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে, বিভিন্ন 11টি টিম আপনারা জানেন, সেই টিমগুলো কাজ করছে, অনুসন্ধানে এখনো শেষ হয়নি। এছাড়া রাজধানী গ্রিন রোডের রসনাবিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বছরে ৬৬ লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জানান, গত 15 বছরে টেলিকম খাতে অনিয়ম দুর্নীতি নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করা হবে। গত 19 ফেব্রুয়ারি এক চিঠিতে 90 দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু করতে স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছে স্টারলিংকের প্রতিনিধি দল। এই সফরে ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির এই ইন্টারনেট পরিষেবা চালু করতে সরকার কতটা আগ্রহী তা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আমরা যে কোনো মূল্যে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসবো এবং এটা শুধু এটা আমাদের একটা পলিটিক্যাল প্রমিস। এই প্রমিসের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে যাব যে বাংলাদেশ ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিগত সরকারের আমলে টেলিকম খাতে হওয়া ব্যাপক অনিয়ম দুর্নীতির চিত্র শ্বেতপত্রের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। দাবি জানাচ্ছি এবং বিগত 16 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক। শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেবাদাতারা ঠিকমতো ইন্টারনেট সেবা দিচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। বাংলাদেশের যে টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। এ সময় মোবাইল অপারেটর এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 10 Mbps কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। সয়াবিন তেল, গুঁড়া দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল সহ 19 ধরনের পণ্য মিলছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে। বিশেষ মূল্যে এসব পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থানে বিক্রি করা হচ্ছে এসব পণ্য। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। রিকশা চালক মোহাম্মদ নাজমুল বাজারে তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামে কিনলেন 2 লিটার সয়াবিন তেল। জায়গায় একটু কম পাইছি, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, আমরা একটু 10 টাকা 5 টাকায় সাশ্রয় হলে আমাদের অনেক উপকার হয়। নাজমুলের মতো অনেকেই আসছেন একটু সাশ্রয়ের আশায়, নিয়ে যাচ্ছেন তাদের পছন্দ ও প্রয়োজন মতো ভোগ্যপণ্য। এখানে মিলছে 50 টাকা পর্যন্ত ছাড়, মিলছে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্যপণ্য। এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। দামটা তো রিজনেবল প্রাইসে কমই মনে হলো, মানে দোকানের তুলনায় তো ঠিকঠাক দেখেই নিলাম। পার লিটার 10 টাকা 20 টাকা কম পাওয়া যাচ্ছে, এতে আসলে আমরা সিটি গ্রুপকে ধন্যবাদ জানাই। তেলও ভালো পাইছি, আমার স্বাস্থ্য ভালো থাকবো, তেলের দামও কম পাইছি। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। এমন কাটা ডিস্ট্রিবিউশন করি যে প্রত্যেক লোকই যে পায়, কেউ যে ভিড়ে না যায় যে একজন বলবে পাইলে তা করি না, আমরা 4জনেই সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটা করি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। টিকিট কালোবাজারি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে বিদ্যুৎ ভবনে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে এ কথা জানান উপদেষ্টা। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এইসব জায়গাগুলোতে যাব, মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, এগুলো আমরা দেখব। যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এখানে চাঁদাবাজি হচ্ছে তথ্যটা জানান।
পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা কাপড় আর লেইস ফিতা নিয়ে নতুন পোশাক বানাতে দেন নারীরা, আর রমজান জুড়ে কর্মব্যস্ত থাকেন দর্জিরা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়। বিক্রেতারা বলছেন এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাব টেইলার্সে। প্রথম দিকেই যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে গেল। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা। বাজার অন্যান্য সময়ের তুলনায় একটু চাপ বেশি আছে। এবার হচ্ছে পাকিস্তানের ড্রেসগুলো বেশি চাহিদা। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলে অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়, তাই এখনই তোড়জোড় চোখে পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বেশিরভাগ ম্যাচে গ্যালারির পুরোটাই ছিল ভারতীয়দের দখলে। হাইব্রিড মডেল নিয়ে অনেক সমালোচনা হলেও এক ভেন্যুতে কোনো ঝামেলা ছাড়াই খেলা দেখতে পেরে মহা খুশি তারা। ভিনদেশেও হোম গ্রাউন্ডের আবহ থাকায় দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ান ফ্যানদের জন্য ছিল রীতিমতো মহোৎসব। অন্য দেশের ক্রিকেটার বা ভক্তদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। দুবাই স্পোর্টস সিটিতে মানুষের ঢল, স্টেডিয়াম অভিমুখে নীলের মিছিল। অন্য দলের মতো ট্রাভেল করা লাগেনি রোহিত কোহলিদের। দুবাইয়ে আয়েশি ভঙ্গিতে পার করেছে সময়। সমর্থকদেরও ম্যাচ দেখতে পোহাতে হয়নি ঝক্কি। দুবাইয়ে 20 দিনের ট্যুর প্ল্যান করে দেখে ফেলতে পেরেছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে এক্সাইটমেন্টের সীমা ছিল না। It's amazing. You have to look around. You can see the people storming in. Since 10 o'clock and the match is only starting at 1. So the fever is on. I'm from Denmark, but I'm very much supporting India team today. It was an amazing experience, and all the teams we had the great games here in Dubai. Crazy, it's banging. People are going mad. It's going to be insane in the night. India, Bharat Mata ki. ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেন্স নয়, এটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তবুও ফাইনালের মঞ্চে ছিল নীল রঙের মহাসমুদ্র। প্রচুর ভারতীয় প্রবাসের বসবাস এবং একই ভেন্যু একই শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় ফাইনালের মঞ্চ হয়ে উঠেছিল রীতিমতো ভারতীয়দের হোম গ্রাউন্ড। সব জায়গা কিন্তু নীলই পড়ে আছে আর কি, রাইট? তো আমি একটা জিনিস অবশ্যই বলতে পারবো যে ইন্ডিয়া টিমের জন্য এটা মনে হচ্ছে যেমন একটা হোম গ্রাউন্ড। স্টেডিয়াম ইজ গোনা বি ব্লু। You will very rarely see black, so I'm sure it's gonna be like a home game. স্টেডিয়ামে কোহলি আর রোহিতের ভক্তই বেশি দেখা যায়, তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ভাগে থাকা দুই তারকাকে ছাড়াও ছন্দ ধরে রাখবে প্রিয় দল বিশ্বাস সমর্থকদের। ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি অল along the চ্যাম্পিয়ন্স ট্রফি খুব ভালো খেলেছে। হোপফুলি এবারও একটা ভালো পারফরম্যান্স দেখব। মেগা ফাইনাল ঘিরে দর্শক চাহিদার কথা মাথায় রেখে স্টেডিয়াম এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা। ম্যাচ শুরু হওয়ার পরও টিকেটের খোঁজে ছিলেন অনেকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।